Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস 18তম। তো সকলকে 18তম ক্লাসে স্বাগত জানাই। যারা কানেক্ট হয়ে গেছো প্রত্যেকে সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা জানুয়ারি মাসে পাচ্ছ, প্রত্যেক স্যারের কখন কোন ক্লাস হয় এখানে দেখে রাখো। আমার ক্লাস সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে। যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ সমস্ত ক্লাসের তোমরা নোটিফিকেশন বা লিংক পাবে টেলিগ্রামে ঠিক যথাসময়ে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিয়ে রাখি, প্রত্যেকে যারা ভিডিও দেখছো একবার দেখে রাখো যে WBP 2024-এর যে এক্সাম হবে, যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে, তার উপরে বেস করে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে 2.0 বলা হচ্ছে। তো এখানে সেকেন্ড ব্যাচ তোমরা ভর্তি হতে পারবে এবং সেখানে আমাদের 70% যে ডিসকাউন্ট ছিল এটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকে যারা ভর্তি হতে চাইছিলে আজকে ভর্তি হয়ে যাও, কারণ এখানে তোমাদের প্রাইসটা মাত্র 1200 আছে। এরপর টোটাল যে ফিজ আমাদের 3999, এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে 65% কাল থেকে। সেটা থাকবে 3 দিন, অর্থাৎ আগামীকাল থেকে 65% পাবে, আজকে পাচ্ছ 70%। অর্থাৎ এটা কিন্তু তোমাদের বলতে পারি যে এই দিন যদি ভর্তি হতে চাও আজকেই ভর্তি হয়ে যাও, নয়তো তোমাকে আবার 200 টাকা বেশি লাগবে। অর্থাৎ আমাদের ব্যাচের ফিস তো দেখতে পাচ্ছ 60% অফে থাকবে, তোমরা সেটা পাচ্ছ 1600 টাকা মতো পড়বে। তো এখানে মাত্র 70% ডিসকাউন্ট দিয়ে 1200 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে, প্রথমে বলে রাখলাম। এবং যদি পড়তে চাও বা ব্যাচ নিতে চাও আজকেই নাও, কারণ পরে তোমাকে আবার বেশি পে করতে হবে, সেটা কিন্তু অ্যাপে শো করবে তোমার। যাই হোক, তো আমরা আলোচনা শুরু করছি। প্রথমে কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? সকলে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখো, কোশ্চেনের সঙ্গে যে আলোচনা হবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লোরিন, এই যে গ্যাস, এটা আমরা ব্লিচিং পাউডারে ক্লোরিন পাবো, বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে জীবাণুনাশক হিসেবে ক্লোরিন ব্যবহার করা হচ্ছে। তো ক্লোরিন একটা গ্যাস এবং এটাকে আমরা কি বলি? হ্যালোজেন মৌল। এর পারমাণবিকতা কত বলতো? হ্যালোজেন মৌল বলছি ক্লোরিনকে, এর পারমাণবিকতা কত? অর্থাৎ প্রোটন সংখ্যা কত? 17। 17তম শ্রেণীতে এটা রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। এবং মনে রাখবে ক্লোরিন গ্যাস বাতাসের থেকে 1.7 গুণ ভারী, 1.27 গুণ ভারী, 1.27 গুণ ভারী। বল, অমরকণ্টক মালভূমির কোন পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে? তো আমরা এটা জানি যে মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে, কিন্তু সেখানে আবার বেশ কিছু পাহাড় রয়েছে সব পাশাপাশি। তো মৈকাল পাহাড়, মহাদেব পাহাড়, পালনি, নীলগিরি, এর মধ্যে কোন পাহাড় স্পেসিফিক তোমাকে বলতে হবে যেটা থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে? কি হবে সঠিক উত্তর? সকলে বলো। অপশন ABCD এর মধ্যে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মৈকাল পাহাড়। বলো, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয় কোন গ্রন্থি থেকে? ডিম্বাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, অগ্ন্যাশয়। তো ডিম্বাশয় গ্রন্থি থেকে তোমার ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন। অগ্ন্যাশয় থেকে আলফা বিটা ডেল্টা কোষ রয়েছে, আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্টেটিন হরমোন নিঃসৃত হয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ছাড়াও প্রোজেস্টেরন, রিল্যাক্সিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, ঋগ্বেদে
বলি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় বলেন? বলি শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সৈন্য, ধান, গম, নাকি কোনো কর বা ট্যাক্স? তো ঋগ্বৈদিক যুগে দুই রকমের ট্যাক্স সিস্টেম ছিল, মানে দুই রকম না, যে ট্যাক্স সিস্টেম গুলো ছিল তার মধ্যে একটা ছিল বলি আর একটা হচ্ছে ভাগ, খুবই উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে এক ধরনের ট্যাক্স বা কর ছিল। একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? সুর, স্বর, উপসুর, নাকি সমমেল? বলো, দারুণ একটা কোশ্চেন। একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? সুর বলা হয়। এবার একাধিক সুর মিলিত হয়ে কি তৈরি হবে? স্বর। একাধিক সুর, একাধিক সুর মিলিত হয়ে তৈরি হবে কি? মিলিত হয়ে স্বর গঠিত হবে। আচ্ছা, উপসুর, সমমেল এগুলো একটু জেনে রাখা দরকার, যদিও এর আগেও আমি বহুবার এগুলো আলোচনা করেছি। ধরো একটা স্বর, তার মধ্যে আমি জাস্ট সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। 100 হার্টজ কম্পাঙ্কের একটা সুর রয়েছে, ধরো 150 হার্টজের একটা সুর রয়েছে, 200 রয়েছে, 250 রয়েছে, 300 হার্টজ রয়েছে। তো প্রত্যেকটা একটা একটা সুর বলা হবে নাকি? তো এখানে মনে রাখতে হবে, ধরো এখানে রয়েছে 400, এরকম তোমাকে একটা বলে দিল যে 400 হার্জ, 100 হার্জ, 150, 200, 250, 300, এত হার্জের একটা স্বর রয়েছে যেখানে এইগুলো আছে, একাধিক কম্পাঙ্ক রয়েছে। এবার তোমাকে বার করতে বললো, বলো এখানে মূল সুর কোনটি? মূল সুর কোনটি? মূল সুর কোনটি হবে এখান থেকে? সব থেকে ছোট যে সুরটা আছে 100 হার্জ, এটা হবে মূল সুর। আচ্ছা, উপসুর কোনটি হবে? উপসুর, এগুলো আমি আবারও বলছি কারণ যেহেতু তোমরা এগুলো ভুলে যাও দ্রুত। উপসুর তাহলে কাদের বলবো? মূল সুর ছাড়া আর যে সুরগুলো থাকবে সেগুলোকে আমরা উপসুর বলবো। তাহলে এখানে 150 আছে, 200 আছে, সবগুলো হার্জ আমি আর লিখছি না, 300 এবং ধরো 400। তোমাকে সাজিয়ে নাও দিতে পারে, বিভিন্ন ভাবে দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে সব থেকে ছোট যেটা, সব থেকে কম কম্পাঙ্কের সুর, সেটাকে মূল সুর বলা হবে। ব্যালেন্স যেগুলো পড়ে থাকবে সেগুলোকে উপসুর বলা হবে। আচ্ছা, সমমেল কি? সমমেল তাহলে কি হবে? সমমেল হবে মূল সুরের সরল গুণিতক। মূল সুরের সরল গুণিতক, অর্থাৎ এখানে আমরা যদি মূল সুর বলি 100, এর সরল গুণিতক কি কি হবে? 200, 300, 400, এই হার্জ, এগুলো সব কটাকে বলা হবে সমমেল। বোঝা গেল? তাহলে মূল সুরের গুণিতক নামটা পড়তে হবে 100, 101কে 102, 200, 300, 400। তো প্রথমটা কিন্তু বাদ দিতে হবে, 100 মূল সুরের সমমেল মূল সুর হবে না, তাই তো? তুমি তো তোমার ভাই না, বা তুমি তো তোমার দাদা নয়, এরকম ব্যাপার। ঠিক আছে, ধরো কারো 5 টাকার ভাই রয়েছে, তো সেগুলো নিজের ভাই, তো সেগুলো একটা একটা ধরো সমমেল। অর্থাৎ এখানে কনফিউশনটা হয় অনেকে ভাবে যে মূল সুরটাও কি সমমেল? না, মূল সুরটা সমমেল না। অর্থাৎ মূল সুরের যে সরল গুণিতকগুলো পাচ্ছি 200, 300 এবং 400, এগুলোকে বলা হবে সমমেল। আরেকটা বিষয় রয়েছে, সেটাকে বলা হচ্ছে অষ্টক। অষ্টকটা হচ্ছে কি? অষ্টকটা হচ্ছে একমাত্র মূল সুরের দ্বিগুণ যেটা, এটা কি? এটা হচ্ছে
অষ্টকটা কি? অষ্টক হচ্ছে মূল সুরের দ্বিগুণ। মূল সুরের যে দ্বিগুণ থাকবে, দ্বিগুণ কম্পাঙ্কের সুর, দ্বিগুণ কম্পাঙ্কের সুরকে বলা হয় অষ্টক। সেটাকে বলা হবে অষ্টক। অর্থাৎ এখানে এক্সাম্পল যদি বলো তাহলে 200 হার্জ এখানে হবে অষ্টক। তাহলে এই যে জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে, আমি টোটালটা একবার বলে দিলাম, তাহলে তোমাদের আর ভুল হবে না। আচ্ছা, এবার বলো যে 19/11/1949 তারিখে যখন ভারতীয় 29/11 ভারতের সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? অন্তর্ভুক্ত ছিল না কোনটি? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসন, জরুরি অবস্থা। তাহলে এখানে আমরা যদি বলি সঠিক উত্তর কি হবে? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় কত সালে? 1976 সালে। 1976 সালে এটা যুক্ত হয়। তাহলে মৌলিক কর্তব্য 49 ছিল না। 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষে সংবিধান কার্যকর করা হয়েছিল। সেই দিনটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, যেটা আগামীকাল। আচ্ছা, গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? গান্ধীনগর এটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি, নর্মদা, সবরমতী, লুনি। তো গান্ধীনগর শহরটি কোথায়? গুজরাট। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। এটি সবরমতী নদীর তীরে অবস্থিত। কতগুলি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়? বলো, কতগুলি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়? 4টি, 5টি, 6টি, 7টি। তো নোবেল পুরস্কার যদি আমরা দেখি 6টি বিষয়ে দেওয়া হয়। কি কি বলতো? একটা হচ্ছে অর্থনীতি, বা তুমি প্রথম যদি বলো সাহিত্যে দেওয়া হয়। তারপর শান্তিতে দেওয়া হয়। অর্থনীতি দেওয়া হয়, অর্থনীতিতে দেওয়া হয়। 4 নম্বর যদি দেখি পদার্থবিদ্যা। 5 নম্বর যদি দেখি শারীরবিদ্যা বা জীববিদ্যা, একটা রসায়নবিদ্যা, রসায়নবিদ্যা। 6 নম্বর হচ্ছে চিকিৎসাবিদ্যা, বা এখানে বায়োলজি বলতে পারি, চিকিৎসাবিদ্যা। এই হচ্ছে 6টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয়। ম্যাথমেটিক্স বা গণিতে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয় না। যদি বলো গণিতে কোন পুরস্কার হচ্ছে? অ্যাবেল পুরস্কার। অ্যাবেল, গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটি হলো কোনটি? সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ হলো কোনটি? জজিলা পাস, টুটুংলা পাস, নাথুলা পাস, ভোরঘাট পাস। তো এখানে আমরা যদি দেখি সিকিম এবং তিব্বতের মধ্যে রয়েছে নাথুলা পাস, পাশাপাশি জজিলা পাস শ্রীনগর এবং লাদাখের রাজধানী লের মধ্যে রয়েছে। ভোরঘাট পাস কোথায় আছে? মুম্বাই এবং পুনের মধ্যে। পালঘাট পাস সেটা কোথায় আছে? কেরালা, তামিলনাড়ু এবং তামিলনাড়ুর মধ্যে, যেটা নীলগিরি টু আনাইমালাই পর্বত পর্যন্ত কানেকশন করছে। এই হচ্ছে ভোরঘাট, পালঘাট, জজিলা পাস। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপার রয়েছে, এগুলো নোট করতে পারো তোমরা। বলো, সমতল দর্পণের যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কিরকম হয়? সদ্বিম্ব, সোজা, অসদ্বিম্ব, উল্টানো, অসদ্বিম্ব, সোজা, সদ্বিম্ব, উল্টানো। প্রত্যেকে সেশনটি লাইক করে দাও, শেয়ার করে দাও। যারা কানেক্ট হয়ে আছে প্রত্যেকেই জানাও যে লাইক করেছো তো নাকি। আচ্ছা, ভালো লাগছে সেশন? ইয়েস আর নো বলো। প্রশ্নগুলো কিন্তু আগেও করেছি, এখনো করাচ্ছি, ভুল হয়েছে বলে। সমতল দর্পণ মানে তুমি যে আয়না বলছি, এটা মনে রাখবে যে প্রতিবিম্ব আমরা দেখি, এটা হচ্ছে অসৎ বিম্ব।
অসৎ বিম্ব, আর এটা হয় সোজা, সোজা হবে। অপশন সি এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে। অর্থাৎ সমতল দর্পণের কেসটা আর একটু বলে দিই। ধরো এই একটা দর্পণ, সমতল দর্পণে আমরা রিজনিং এ দেখব যে দর্পণ রিলেটেড একটা কোশ্চেন থাকে। দেখবে এটা এরকম থাকলে, বা তোমার সামনে দর্পণ রয়েছে, প্রতিবিম্বটা কত দূর গঠিত হয়। তুমি তোমার থেকে দর্পণে যতটা ডিস্টেন্স দেখবে, ওই দর্পণ থেকে পিছন দিকে ততটা ডিস্টেন্স থাকে। অর্থাৎ এখানে যে পজিশনটা এ থাকলে, এখান থেকে ধরো এটা 5 সেন্টিমিটার, আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এখান থেকে প্রতিবিম্বটা গঠিত হবে এরকম 5 সেন্টিমিটার দূরে। এবং এটা কি এরকম বড় ছোট হবে? এটা বড় হয়ে যাবে? এটা কি বড় হবে? না। বা এটা কি উল্টানো হবে? এরকম হবে? এরকম হবে? হবে না, তাই তো? এটা একদম সেম টু সেম হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এবং এটা তোমার একই সাইজের হবে। মোটামুটি এখানে একই সাইজ মতো আমি দেখানোর চেষ্টা করেছি, তাহলে ডিস্টেন্সটা একই হবে। এবার গল্পটা কি যেটা বলতে চাইছি, ধরো এখানে বি লিখলে এই বিটা কেমন হবে? এই বিটা কিন্তু এরকম হবে, কিন্তু এর ক্ষেত্রে এরকম হলো না কেন? এর যেরকম গঠন, এর যা শেপ, এটা কিন্তু একই রকমই থাকে। ঠিক আছে, যদি ও লেখো এখানে কিন্তু ও তৈরি হবে, যদি সি লেখো এখানে এরকম ভাবে সি গঠিত হবে। অর্থাৎ কিছু শব্দ আছে ইংরাজি বর্ণমালায় যেগুলো পরিবর্তনটা তুমি বুঝতে পারবে না দর্পণে, সেগুলোকে বলা হয় প্রতিসম শব্দ। তাহলে এখানে আমি যেটা বলতে চাইছিলাম, প্রতিসম শব্দটা কোনটি বলতো? প্রতিসম শব্দ, প্রতিসম মানে যেগুলো সিমেট্রিক বলা হয় ইংরাজিতে, সিমেট্রিক ওয়ার্ড। অর্থাৎ দর্পণে তুমি চেঞ্জটা বুঝতে পারছো না, একই রকম লাগছে। যেমন ও ডব্লিউ এম এন, এনটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে এক্সাম্পল কি হবে? এ হবে, আই হবে, ও হবে, ডাব্লু হবে, এম হবে। ঠিক আছে, এরকম ইউ লিখলে ইউ হবে। এগুলোকে বলবো প্রতিসম। আর যেগুলো পরিবর্তন হবে, বি ডি সি, এগুলোকে বলা হবে অপ্রতিসম শব্দ। তাহলে অপ্রতিসম শব্দ কি কি? অপ্রতিসম শব্দ কি কি রয়েছে? ধরো বি আছে, সি আছে, ডি আছে, বেশিরভাগটাই অপ্রতিসম। ই এফ জি এইচ কিন্তু হবে না, আই জে হতে পারে, তাই তো? এগুলো হচ্ছে সব অপ্রতিসম, যেগুলো পার্শ্বীয় পরিবর্তন হয়। এগুলোর কি হবে? অ্যান্টোসিমেট্রিক বলা হয়। এগুলোর পার্শ্বীয় পরিবর্তন হবে। এগুলো পার্শ্বীয় পরিবর্তন হয় কিন্তু বোঝা যায় না। পার্শ্বীয় পরিবর্তন হয়, দেখতে পাচ্ছ? আচ্ছা চলো, তাহলে এখানে অসৎ বিম্ব কেন বলছি? তাহলে অসৎ বিম্ব মানে এটা তুমি পর্দায় ফেলতে পারবে না। একটা ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা উল্টো হয়, এবং সৎবিম্ব হয়, সেটা পর্দায় ফেলা যায়। কিন্তু ওই যে প্রতিবিম্ব তুমি কোনো পর্দায় ফেলতে পারবে? পারবে না। সমতল দর্পণে বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে তোমার থেকে যে ডিস্টেন্স, ঠিক ওই ডিস্টেন্সে প্রতিবিম্ব গঠিত হবে, এবং একদম সেম টু সেম হবে। আচ্ছা, অনেক কথা বললাম। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? ভারতের সংবিধান এর শীর্ষ ব্যাখ্যাকার এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65। পরীক্ষা এসেছিল হাইকোর্ট 62। এগুলো আমরা বহুবার করেছি, সবাই করেছি। যাই হোক, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি 50তম ডিওয়াই চন্দ্রচূড়। আচ্ছা, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? কালা আইন বা ব্ল্যাক বিল বলা হতো কাকে? রাওলাট অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, দ্য রেগুলেটিং অ্যাক্ট, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট কত সালে জারি হয়েছিল? 1773 সালে। পিটস ইন্ডিয়া 1784 সালে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 18
61, 1861। আচ্ছা, রাওলাট অ্যাক্ট 1919, এই অ্যাক্টটাকে বলা হচ্ছে তোমার ব্ল্যাকমেল বা কালা আইন, অর্থাৎ কোনো রকম সন্দেহ হলে ব্রিটিশরা যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে পারে। তো এইরকম যদি হয় ইচ্ছে মতো ঢুকিয়ে দেবে জেলে, এরকম একটা ব্যাপার সেই সময় তৈরি হয়েছিল। বলো গোল্ডেন প্যাগোডার দেশ কোনটি? গোল্ডেন প্যাগোডা, সোনালী প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ। পাশাপাশি সুইজারল্যান্ড ইউরোপের খেলার মাঠ বলা হয়। 2027 সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? 2027 সালে, দেখো 2023 সালে হয়ে গেছে ভারতবর্ষে, ইন্ডিয়াতে হয়েছে হোস্ট কান্ট্রি, ইন্ডিয়া হোস্ট করেছিল। এটা বলেছি 2027 সালে কোথায় হবে। তো আমরা জানি যে ক্রিকেট বিশ্বকাপটাও 4 বছর অন্তর অন্তর হয়, ফুটবল বিশ্বকাপ যেমন 4 বছর পর পর হয়, ক্রিকেটটাও তাই, বেশিরভাগটাই তাই। হকি হয়, তো তোমার যদি বলি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু বলা যায় না, 2 বছর অন্তর হতে পারে, 4 বছর, 3 বছর, কোনো ঠিক ঠিকানা নেই। মেন্সদের কথা বলছি। পাশাপাশি তুমি যদি দেখো অলিম্পিক, সেটাও 4 বছর অন্তর, এশিয়ান গেমস 4 বছর অন্তর, তোমার কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর অন্তর হয়। তো 2027 সালে মনে রাখবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, এই 3টি দেশে হবে 2027 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আচ্ছা, এই কোশ্চেনটা 27 আর এটা বলেছি 24, অর্থাৎ এই বছর 2024, এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে মেন্স। এটা আমরা অনেকবার করিয়েছি, আবারও করাচ্ছি, কারণ একই রকম বিষয় তোমাকে ভুল হয়ে যায়। এই যে দুটো কোশ্চেন করাবো না দুদিন, তো মাঝে মাঝে চেক করতে হয়, আবার করাতে হয়, কারণ কি একই রকম বিষয় মিস্টেক হয়ে যায়, মাথায় দুটো ঘুরলে একসময় জটলা পেকে যায়, এই ঘটনা ঘটে। আচ্ছা, টি-20 ওয়ার্ল্ড কাপ 24 সালটা মনে রাখবে, এটা হবে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাতে, অপশন ডি। প্রথম ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার পান তার নাম কি? প্রথম ব্যক্তি রমন ম্যাগসেসাই পুরস্কার, যেটা আচার্য বিনোবা ভাবে। এটা ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়, অর্থাৎ জাতীয় ভোটার দিবস আজকে কত তারিখ বলো? আজকে কত তারিখ? 25শে জানুয়ারি। অবশ্যই ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় 25শে জানুয়ারি। 15ই জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে, সেনা দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। 1 nm ন্যানোমিটার সমান হলো কত? 1 ন্যানোমিটার 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। ন্যানো মানে 9, 1 অ্যামস্ট্রম এটা মানে 10⁻⁻10 মিটার। তাহলে এই জায়গা থেকে তুমি যদি দেখো, ধরো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো? তাহলে এখানে বড় একক কোনটি? মিটারটা বড় একক, মিটারটা বড় একক, তাই তো? মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক। তাহলে এখানে ন্যানোমিটার আর অ্যাংস্ট্রমের মধ্যে বড় একক কোনটি? এটা -10 -9, মানে এই এককটা বড়, এবং পর পর রয়েছে 9 10, মানে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এটা দিয়ে বোঝালাম। পরবর্তী কোশ্চেন, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বক্সিং এর সঙ্গে যুক্ত। জ্যাব রয়েছে,
বক্সিং এ হুক, পাঞ্চ, আপার কাট, এগুলো তোমার বক্সিং এর সঙ্গে যুক্ত টার্ম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? এটাও ডব্লিউবিসিএস এর কোশ্চেন। এখানে একক, এটা ক্ষেত্রফলের একক। কিসের একক? ক্ষেত্রফল। 1 একর মানে কত? জমি জায়গার ক্ষেত্রে একর কথাটা ব্যবহার করা হয়। 100 শতক মানে ধরো 3 বিঘা। 3 বিঘা 3 বিঘা প্রায় একটু বেশি হবে, 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 বিঘা মানে 33 শতক মানে হচ্ছে 20 কাঠা। 1 কাঠা মানে কত জানো? 1 কাঠা মানে হচ্ছে 720 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট, এই হচ্ছে হিসাব। ফার্লং এটা দৈর্ঘ্যের একক, 5 ফার্লং 1 কিলোমিটার। মাইল দৈর্ঘ্যের একক। তো তোমরা প্রত্যেকে জানো যে আজকে ফাউন্ডেশন ব্যাচ যেটা লঞ্চ হয়েছে আমাদের 2 দিন আগে, লাস্ট ডেট 70% অফের। অর্থাৎ যদি ভর্তি হতে চাও আজকে ভর্তি হয়ে যাও, 70% অফ রয়েছে। মাত্র 1199 পে করলে তুমি 5 মাসে একদম টোটাল কমপ্লিট প্যাকেজ পাবে। প্রত্যেকটা সাবজেক্ট একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে, জিকে থেকে শুরু করে ম্যাথমেটিক্স, রিজনিং, ইংরাজি। আর কি চাও? এই ফাউন্ডেশন ব্যাচ তুমি যদি করতে পারো ভালো করে, ঠিক আছে, কথা দিচ্ছি যে কোনো পরীক্ষা তুমি পাস করবে, যে কোনো পরীক্ষা। এত জোর দিয়ে কেন বলছি? কারণ আমরা যেভাবে ক্লাস করাবো, একটা ক্লাস ধরো সালোক সংশ্লেষ পড়ানো হচ্ছে, টোটাল সালোক সংশ্লেষ কি, কেন, কোথায় হয়, ইনফরমেশন হলো, দেন এমসিকিউ হলো। তাহলে কি একটা টোটাল প্যাকেজ পাচ্ছ। আর কি লাগবে? এইভাবে প্রত্যেকটা। তারপর পাচ্ছ রিভিশন, তারপর পাচ্ছ ডাউট ক্লিয়ারিং ক্লাস, মিক্সড ক্লাস, সব একটা ফাউন্ডেশনে কমপ্লিট আছে। ওই জন্য বলবো আগে যারা ফাউন্ডেশন নিয়ে জানে তারা, সব রকম স্টাইলে ক্লাস করানো হচ্ছে, সব রকম সুবিধা আছে। এবং আমাদের ক্লাস তোমরা লাইভ মিস করে গেলে রেকর্ড দেখতে পাবে। হয়তো তুমি একদিন ক্লাস করতে পারলে না কোনো কারণবশত, পরে দেখে নিলে। এবং পিডিএফটাও থাকবে, যেটা ইউটিউবে আমরা প্রোভাইড করতে পারি না। আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হচ্ছে পেড ক্লাস। ওই জন্য তোমরা প্রত্যেকের কাছে এটা বলবো যে হয়তো 1200 টাকা আজকে, এরপরে দাম বেড়ে যাবে, তো সেটা যাই হোক। তো দামটা কিন্তু বড় কথা নয়। অনেকে হয়তো 100, 1000 হলে ভালো হতো, 500 হলে ভালো হতো, এরকম অনেকে অনেক কথা বলে। বাট আলটিমেট এই জিনিসটা আমার কিন্তু খারাপই লাগে। আমরা যখন একটা দোকানে যাই, কোনো কিছু তুমি কিনতে যাও, মার্কেটিং করতে, পুজো হোক, ঈদ হোক বা বিভিন্ন ফেস্টিভ্যাল হোক, তখন কি থাকে, তাই না? একটা বাজেট থাকে না, 2000, 5000, যাই হোক, সবার ক্ষেত্রে সমান না। তবুও কিন্তু দেখবে কত টাকাটা যাচ্ছে। আর সামান্য একটা পড়াশোনার জন্য, যেটা তুমি 5 মাস অফলাইনে পড়লে মিনিমাম 500 হলেও, 5 5 2500, সেটা 1200 আজকে, কাল হলে 1400, খুব বেশি হলে 1600, এর মধ্যে রাখা হচ্ছে। যেখানে টোটাল যে পরিমাণ আওয়ার পে করা হচ্ছে, আওয়ার দেওয়া হচ্ছে, ঘন্টা, সেটা কিন্তু এনাফ, টোটাল গাইডেন্স পাচ্ছ। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে ওই সামান্য পড়াশোনা নিয়ে দামাদামি কোনোদিন করবে না। হ্যাঁ, সে আমাদের ব্যাচ নাও না নাও সেটা বড় কথা না। যে কোনো জায়গায় একটা বই কিনতে 700-800, যদি ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড কেনো, তাই তো। তো বর্তমান যা দিন, বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই জায়গায় খুবই কম প্রাইস এটা সম্ভব অনলাইন বলে। অনলাইন, অফলাইন হলে এটা 50,000 টাকা বলতাম মিনিমাম কোর্স, যেটা 5 মাসে তোমরা 1200 টাকায় পাচ্ছ। এর ভ্যালুয়েশন 50,000-এর কম হতো না, বুঝতে পারছো? যাই হোক, তো এগুলো আমি বললাম তোমাদের জাস্ট এটুকু বোঝানোর জন্যই যে তোমরা ভর্তি হও, পড়াশুনো করো। তোমাকে পড়তে হবে চাকরি পেতে গেলে। সেই দিন আর নেই যে না পড়েই পরীক্ষা পাশ করে যাবে, বা অল্প পড়ে শর্টকাটে ফ্ল্যাট কোশ্চেন, কিন্তু সেভাবে হয় না। তোমাকে ডেপথে পড়তে হবে, তারপরে তুমি কিন্তু ফাইনাল সিলেকশনটা পাবে। তোমাকে পড়তেই হবে। ওই জন্য তুমি যেখানেই কোর্স নাও নাও, বা আমাদের কোর্স নিয়ে যদি বসে থাকো, তাহলে তো লাভ হচ্ছে না, তোমাকে পড়তে হবে। ওই জন্য একটা গাইডেন্স থাকলো এবং তুমি সেই মতো চললে,
চলার পথটা সহজ হয়ে যাবে, তোমাকে কোনো হেডেক নিতে হবে না। কখন কি এক্সাম হচ্ছে সে পাচ্ছ অ্যাপে, পাশাপাশি কী কী পড়তে হবে, কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে, কেমন কোশ্চেন আসে, সব একসঙ্গে হয়ে যাচ্ছে। ব্যাস, আর কিছু বলবো না। যদি নেওয়ার হয় নেবে, না নেওয়ার হয় না নেবে, ব্যাস। ডব্লিউবিসি এটা কি? শ্বেত রক্ত কণিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি হয়, যেটাকে ব্লাড ক্যান্সার বলা হয়, লিউকোমিয়া। 2023 সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী হয়েছেন কে? 2023 সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী হয়েছেন নোভাক জোকোভিচ। ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে ইগা সোয়াটেক। মহিলাদের মধ্যে কে চ্যাম্পিয়ন হয়েছে? ইগা সোয়াটেক। ভারতে কোথায় বেশি তৈলবীজ চাষ হয়? তৈলবীজ জাতীয় ফসল যেটা চাষ হয় সব থেকে বেশি কোন রাজ্যে? সেটা হবে মধ্যপ্রদেশ। অপশন ডি সঠিক আছে। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, যাকে বলা হয় গান্ধী বুড়ি? তো মাতঙ্গিনী হাজরা 73 বছর বয়সে এসে তিনি ভারত ছাড়াও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপশন বি কারেক্ট হয়ে যাবে। বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে চীন দেশ। অপশন সি কারেক্ট আছে। এটা হোমওয়ার্ক ছিল এবং তোমাদের আজকে এটা হোমওয়ার্ক থাকবে। 26 নম্বর কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থলবিন্দু কি? প্রত্যেকে কমেন্ট করে জানাবে। সেশনটা এখানে এন্ড করছি। প্রত্যেকে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি দুটো ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস হয়, মনে রাখবে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো, এবং আমাদের যে পেড কোর্স সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপ, যেটা তুমি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো, TWS একাডেমি টাইপ করো, দিয়ে সার্চ করো, পেয়ে যাবে। দেখবে 1 লক্ষর বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে অলরেডি। ব্যাচ মানে অ্যাপের বয়স মাত্র হয়তো 3 থেকে 4 মাস, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখানে সেশনটা এন্ড করব। তাহলে আলটিমেট সারমর্মটা এটাই, 2024 সালে তোমাকে চাকরি পেতে হবে এবং তার জন্য তোমার যা যা করা দরকার তুমি করবে। সেই সংকল্প নিয়ে এগিয়ে চলো, দেখবে তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাচ্ছ। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।